এবার চলে যাব গীতালদহ হাসপাতালে, কোচবিহারে। দেখুন, এখানে আহত, কেন আহত? আবাসের নাম দেখতে গিয়ে বচসা, তারপরে মারামারি, আর মারামারিতে আহত। আবাস তালিকায় নাম দেখা নিয়ে মারপিট, গীতালদহে আবাস সার্ভের শুরুতেই অশান্তি, নাম দেখতে চাওয়া নিয়ে বচসা, দুই পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে মারামারি, জখম দুই, আশঙ্কাজনক একজন হাসপাতালে ভর্তি। কেন এরকম ঘটনা ঘটলো? সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। এরকম রক্তারক্তি কেন শুভঙ্কর? হ্যাঁ অয়নদার, দেখো একেবারেই যেহেতু কোচবিহারে সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল, সেজন্য আগে এই যে আবাস যোজনা সার্ভে, সেই সার্ভে কাজ হয়নি। গত পরশু থেকে কোচবিহার জেলার বিভিন্ন গ্রামে আবাস যোজনার সার্ভের কাজ শুরু হয়েছে এবং এরপরই অশান্তির সূত্রপাত আজ দিনহাটা 1 ব্লকের গীতালদহে। সেখানে যখন সার্ভের কাজ চলছিল, সেই সার্ভের লিড দেখা নিয়ে দুই পঞ্চায়েত, স্থানীয় যে দুই পঞ্চায়েত আছে, সেই দুই পঞ্চায়েতের অনুগামীদের মধ্যে মারামারি বেঁধে যায়। এক পক্ষ দেখতে গেলে অপর পক্ষ বাধা দেয়, এরপর হাতাহাতি, তারপর মারামারি বেঁধে যায় এবং এই গোটা ঘটনায় অন্তত দুজন জখম হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে দিনহাটা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে এবং যদিও এই যে যেটা জানা যাচ্ছে, তৃণমূলের যে দুই পঞ্চায়েতের মধ্যে মারামারি, তারা দুজনেই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তৃণমূলের গোষ্ঠীকন্দল রয়েছে সেখানে, এবং যার ফলে এই মারামারির ঘটনা ঘটেছে। গোষ্ঠীকন্দলের অভিযোগ এবং তারপরে মারামারি, রক্তারক্তি। ওখানে আমরা দুজন দেখতে গেছিলাম যে আমাদের বাড়িতে লিস্ট কারোর নাম আসে নাই। হ্যাঁ, তো ওখানে যেখানে সার্ভে চলতেছে তার ঠিক 200-300 মিটার আগে একটা মোড় আছে, ওইখানেই আমাদেরকে আটকায় দেয় যে যাওয়া যাবে না, ওখানে যাওয়া হবে না। তাহলে আমাদেরও তো অধিকার আছে দেখার জন্য, যে লিস্ট আছে না, আমাদের নাম আসে নাই। তো ওখানে পতাকা টাইমকে চলতে আমি লাঠি দিয়ে মারা চালু করি। তারা কোন পার্টি? ওরা পঞ্চায়েত ভোটে নির্দলীয় প্রার্থী ছিল। যারা কিছুক্ষণ আগেও চোখ রেখেছিলেন নিউজ 18 বাংলায়, বলেছিলাম যে ক্ষোভ বিক্ষোভ চলছে, যেমন তেমন হোমস্টেও চলছে আবাসের টাকায়। বিরাট বাড়ি, 3 তলা বাড়ি, সেখানে ইচ্ছে ডানা হোমস্টে। আবার সেখানে লেখাও আছে প্রধান, একদম আবাস যোজনার টাকা, সেই ব্যানারটাও আছে, দেখাবো, সে আবাস যোজনার টাকার ব্যানারও আছে। অর্থাৎ এখানে রেশন ডিলার, তার নাম আবাস যোজনার তালিকায় চলে গেল। শুধু আবাস যোজনার তালিকায়, আবাসের তালিকায় নাম নয়, টাকি পুরসভা এলাকার এই রেশন ডিলার তিনি, এই যে দেখুন, একেবারে বাড়িতে লেখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরী, উপভোক্তার নাম মানস দাস। কি করে হলো? আবার এক ওয়ার্ডে বরাদ্দ, এদিকে অন্য ওয়ার্ডে তিনি তৈরি করে ফেললেন। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কতদিন ধরে এই রকম কাজ তিনি করছেন? কারো চোখে পড়লো না? রেশন ডিলার হয়ে কি করে আবাসের তালিকায় নাম হলো? দেখো অয়নদা, এই যে মানস দাস টাকি পৌরসভার তার যে 4 নম্বর ওয়ার্ডের যে বাড়িটা তৈরি করেছে, এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ড। এবং 5 নম্বর ওয়ার্ডটা কার? 5 নম্বর ওয়ার্ড হচ্ছে টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি, তারই নিজের ওয়ার্ড হচ্ছে 5 নম্বর ওয়ার্ড। সেই 5 নম্বর ওয়ার্ডে থেকেই আর কি এই মানস দাসের টাকা অ্যালটমেন্ট হয়। কিন্তু সেই বাড়িটা নিয়ে গিয়ে 4 নম্বর ওয়ার্ডে সেখানে তিনি বাড়িটা করেন এবং সেই বাড়ি আবাস যোজনার ঘরের ওপরে 3 তলা বাড়ি করেছেন এবং তিনি হচ্ছে একজন রেশনের ডিলার। শুধু তাই না, সেই বাড়িতে তিনি হোমস্টে একদম ব্যবসা শুরু করেছেন। এতদিন ধরে কারো চোখে পড়লো না? আমরা তো পরিষ্কার দেখাচ্ছি, হোমস্টে, 3 তলা বাড়ি, রেশন ডিলার, তার নাম আবাসের তালিকায়। না অয়নদা, এই কারো চোখে পড়েনি এই কথাটা বিশ্বাসযোগ্য না। তার কারণ হচ্ছে এইখান দিয়ে এই যে রাস্তা, এই রাস্তার ওপর দিয়ে চেয়ারম্যান, কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান সবাই এখান দিয়ে যাতায়াত করে। তাদের চোখে পড়লো না, সাধারণ মানুষের চোখে পড়ছে, আমাদের চোখে পড়ছে। আর সেখানকার চেয়ারম্যানের চোখে পড়ছে না, ভাইস চেয়ারম্যানের চোখে পড়ছে না, সেখানকার কাউন্সিলরের চোখে পড়ছে না। এটা হতেই পারে না। এটা হচ্ছে অযৌক্তিক একটা কথাবার্তা বলছে এখানকার চেয়ারম্যান। তার কারণ চেয়ারম্যান কি পদক্ষেপ করা হয়, যদিও স্বীকার করেছেন, একেবারে স্বীকার করে নিয়েছেন মানস দাস আমাদের সঙ্গে যখন কথা বলেছেন। আমি যখন ওটা পেয়েছি তখন আমার রেশন ডিলার ছিলাম না, তখন বাবার নামে ছিল, বুঝলেন? আচ্ছা, আর আমি
ওপরে ওটা শেড দিচ্ছি ওটা। যখন ঘরটা পেয়েছি তখন আমি রেশন ডিলার ছিলাম না, আমি বেকার ছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরে আমি ডিলারশিপটা পেয়েছি পরে। আবার যোজনা অ্যাকচুয়ালি আমি লাইসেন্স পাইনি, বুঝলেন তো। ওই হোমস্টের আমার লাইসেন্সও নেই, বুঝলেন তো। তবে বেকার ছেলে তখন ছিলাম, একটুখানি ভাবলাম। আর আমার ডিলারশিপও অনেক ছোট, বুঝলেন তো। মানে 17-18 ইউনিটের, মানে সরকারি আবাস যোজনার ঘর পেলে সেই ঘরে সে কোনো ভাড়া দিতে পারবে না। পঞ্চায়েত পুরপ্রধান পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। মানস দাসের ব্যাপারে যেটা আপনাদের কাছ থেকে পেলাম, আমি আগামীকালই আমার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বা এই দপ্তরের যারা আছে তাদের দিয়ে এনকোয়ারি করব এবং সেই টাকা তাকে রিটার্ন দেওয়ার জন্য আমরা চিঠি করে দেব এবং পরবর্তী যে টাকা তার পাওয়ার কথা সে টাকাটাও আমরা দেবো। কিছুক্ষণ আগেই বলছিলাম আবাসে ক্ষোভ বিক্ষোভ আছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে। পঞ্চায়েত দপ্তর নিশ্চয়ই নজর রাখছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আশ্বাস দিলেন যে সংশোধিত তালিকা বেরিয়ে যাওয়ার পরেও যদি কারো আপত্তি থাকে তাহলে তারা জানাতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন, প্রাথমিক লিস্ট তৈরি হবে, সেটা আমাদের 29 থেকে 6 ডিসেম্বরের ভেতরে এসডিও, ডিএম, ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ওটা দিয়ে দেওয়া হবে। বিবেচনা করবেন উচ্চ স্তরের যারা আধিকারিক, জেলা শাসক হতে পারেন, অতিরিক্ত জেলা শাসক হতে পারেন বা মহকুমা শাসক হতে পারেন, এবং যে তালিকা প্রাথমিকভাবে তৈরি হয়েছে তারও কিয়দংশ ওনারা নিজেদের ইচ্ছে মতন ওগুলো চেকিং করবেন। ত্রিস্তরীয় নিরীক্ষণের ব্যবস্থা আছে, যেগুলি সম্বন্ধে কোনো প্রশ্নচিহ্ন আছে সেগুলি আলাদাভাবে চিহ্নিত থাকছে। উচ্চ স্তরের যারা আধিকারিক তারা গিয়ে এটা আলাদাভাবে যাচাই করছেন। আর নেতা হয়েও কিরম বিড়ম্বনা দেখুন। নেতা হয়েছেন তাই প্রয়োজন সত্ত্বেও আবাসের তালিকা থেকে নাম বাদ দিতে আবেদন করছেন, টাকা ফেরত দিচ্ছেন। দেখুন কেন বলছি, প্রয়োজন রয়েছে তাও তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূলের ব্লক সভাপতি এই ধরনের পদক্ষেপ দেখুন। আমাদের আবাস যোজনা নাম ছিল না, তার জন্য সেটাকে আরো সাধারণ মানুষকে যাতে দেওয়া হয়, ওই মানুষকে আমি এটা আমারটা যাতে বাতিল করে